আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা সুইট হোমের সিজন 3 এর এপিসোড 6 এর গল্প শুনব। গত এপিসোডে আমরা দেখেছিলাম একদম লাস্ট মোমেন্টে হিয়নসু সেই বাস থেকে বের হয়ে গিয়েছিল। এই এপিসোডের শুরুতে আমরা হিয়নসুর কনসিয়াস মাইন্ডকে দেখতে পাই। সে এক জায়গায় বেহুশ হয়ে পড়েছিল। তখন তার কাছে সেই মনস্টার ফর্ম সামনে আসে। সে তাকে বলে, তুমি কি জানো আমি কোথা থেকে এসেছি? আমি আগে কোথায় থাকতাম? আমি তো তোমার ভিতরেই থাকতাম। আমি তোমার ভিতরে সেই ফর্ম যেটা তুমি কাউকে প্রকাশ করতে না। হ্যাঁ, আমি সেই ফর্মটাই যেটা তুমি সব সময় বের করতে চাইতে, কিন্তু বের করতে পারতে না। সাধারণত আমরা জানি কোনো মানুষের মনস্টার ফর্ম তাদের ভিতরে থাকে, আর তখনই সেটা প্রকাশ পায় যখন মানুষের কন্ডিশন আউট অফ কন্ট্রোল হয়ে যায়। সে কোনো কিছু আর সহ্য করতে পারে না, তখন সে মনস্টার ফর্মটা বের হয়ে আসে। যেহেতু হিয়নসু অনেক ভালো একটা ছেলে ছিল, তাই তার ভিতরে থাকা মনস্টার কাউকে ক্ষতি করত না, সবাইকে হেল্প করত। কিন্তু সে ধীরে ধীরে মরে যাচ্ছিল, তাই তার ভিতরে থাকা মনস্টারটি হিয়নসুকে বাঁচাতে চাচ্ছিল। তাই হিয়নসুর মনস্টার হিয়নসুর অরিজিনাল ফর্মের সাথে মিলে যায়। অর্থাৎ হিয়নসু এবং তার মনস্টার এখন কোনো আলাদা বিষয় না, তারা দুজনই এখন এক। এরপরে সে জ্বলন্ত বাস থেকে বের হয়ে যায়। ইউন এইসব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল এবং অনেক অবাক হচ্ছিল। তখন ইউন বলে, তুমি কি হিয়নসু নাকি মনস্টার? তখন হিয়নসু বলে, তুমি তোমার শর্ত জিতে গেছো। এসব শুনে তো ইউন অনেক ইমোশনাল হয়ে যায় এবং কান্না করতে থাকে। সে ভিতরে ভিতরে অনেক খুশি হয়। তখন সে হিয়নসুকে টাচ করে এবং বলে, তুমি তো সে হিয়নসুই, তাই না? তুমি কি সত্যি ফিরে এসেছো? তখন হিয়নসু বলে, হ্যাঁ, আমি ফিরে এসেছি। এরপরে সে ইউনিয়কের কাছে যায় আর বলে, তুমি আমাকে দিয়ে অনেক কাজ করাতে, অনেক কষ্ট দিতে এবং আমি তোমার সব কাজও করে দিতাম, কিন্তু এখন তুমি আমার জন্য একটা কাজ করবে। এর আগে সে ইউনিয়কের উপর অ্যাটাক করে, কিন্তু ইউনিয়ক তার উইংস থেকে একটা অংশ ভেঙে নেয় তার অস্ত্র হিসেবে। আর হিয়নসু তাকে বলে তার সাথে স্টেডিয়ামে যেয়ে তার হেল্প করার জন্য। এতে ইউনিয়কও রাজি হয়ে যায়। এরপর হিয়নসু আর ইউনিয়ক যায় স্টেডিয়ামের উদ্দেশ্যে। তাদের পিছনে পিছনে ইউনও আসতে থাকে। ইউন সারা রাস্তায় তার ভাইকে তার পুরনো স্মৃতিগুলো মনে করানোর চেষ্টা করে। তাদের দুজনের পুরনো স্মৃতিগুলো বলতে থাকে যে কিভাবে তারা ছোটবেলায় খেলতো, এক জায়গায় লুকিয়ে থাকতো। কিন্তু ইউনিয়ক তো তার কোনো কথারই উত্তর দেয় না, বরং সে থেমে বলে, ওই জায়গায় তুমি এজন্যই লুকিয়েছিলে কারণ তুমি সেখান থেকে পালাতে চাইতে। এ কথার মাধ্যমে আমরা এটাই বুঝতে পারি যে ইউনিয়ক তার আগের স্মৃতিগুলো কিছুই ভুলেনি, কিন্তু তার ইমোশনগুলো সে হারিয়ে ফেলেছে। ইউন এটা ভেবেই খুশি হচ্ছিল যে তার ভাই কোনো স্মৃতি ভুলে যায়নি, সে সব মনে রেখেছে। আর ইউনিয়ক এটাও খেয়াল করেছে যে ইউনের একটু হাঁটতে প্রবলেম হচ্ছিল। তখন ইউনিয়ক তাকে বলে, তোমার না পায়ে প্রবলেম ছিল, এটা কি এখন ঠিক হয়েছে? কারণ গাইস, আমরা সবাই জানি সিজন 1-এ আমরা দেখেছিলাম যে ইউন একজন বেলে ডান্সার ছিল, তাই তার পায়ে এসব ব্যথা লেগেই থাকতো। ইউন এটা শুনে একটু খুশি হয় যে তার ভাই অ্যাটলিস্ট জিজ্ঞেস তো করেছে যে তার পা ঠিক হয়েছে কিনা। এরপর ইউনিয়ক তার সাথে কথা বলতে থাকে। তখন সে বলে যে সে এখন পুরোপুরি ঠিক আছে। তখন ইউন বলে, হ্যাঁ, আমি এখন ঠিক আছি। আগে যেরকম সিচুয়েশন ছিল এখন তা আর নেই, এখন সব কিছু আমার সাথে আছে। ইভেন আমি যাদের ওয়েট করছিলাম তারাও এখন আমার সাথে আছে। সিন তারপর স্টেডিয়ামে শিফট হয়ে যায়। আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম MH2 এবং MH4 সার্জেন্ট থাককে বলে, তুমি তো এখন আর সোলজার নেই, তাই তুমি তোমার জামাকাপড় খুলে ফেলো এবং একজন নর্মাল মানুষের মতো থাকো। কিন্তু সার্জেন্ট থাক আর তার প্লাটুনরা তো আলাদা একটা প্ল্যান বানিয়েছিল। তারা চাচ্ছিল স্টেডিয়ামে সব মানুষকে সেখান থেকে বের করে ফেলতে। তাই তাদের একটা প্ল্যান ছিল স্টেডিয়ামের ভিতরে সব সার্ভাইভার্সদের সিক্রেটলি মেসেজ দিতে, যাতে তারা সবাই চার্চে জড়ো হয়। আসলে স্টেডিয়ামে যে ফাদারটা ছিল সে সেখানে ছোট্ট একটা চার্চ বানিয়ে রেখেছিল, যেন ওখানে গিয়ে
মানুষ তাদের ফিলিংসগুলো কনফ্রেস করতে পারে, তাদের মনের কথা বলতে পারে। তো রাতের মধ্যেই সোলজাররা মানুষদেরকে সিক্রেটলি মেসেজ দিতে থাকে যে এই বলে যে তারা তাদেরকে খাবার দেবে। আসলে এটা একটা বাহানা ছিল, কারণ যদি তারা এখনই সবাইকে বলে দেয় যে তারা সবাইকে বের করে দিবে, তাহলে সেখানে একটা হট্টগোল তৈরি হয়ে যেত। তখনই সেখানে একটা সোলজার যে সব কিছু দেখাশোনা করে, সে সেখানে একটা মেয়ের কাছে যায়। সেই মেয়েটা ঘুমাচ্ছিল, তো হঠাৎ করে সে উঠে যায়। তো ফাইনালি গাইস, এটা এই মেয়েটাই ছিল যাকে আমরা সিজন 2-তে দেখেছিলাম, যে সে অসুস্থ ছিল এবং তার সেই সোলজার বয়ফ্রেন্ড তার ওষুধ আনার জন্য বাইরে যাচ্ছিল, কিন্তু সে সেখানে আটকা পড়ে যায় এবং তাকে উদ্ধার করার জন্য বাকি সোলজাররাও সেখানে যায় এবং একে একে সবাই মরতে থাকে। আসলে সেই মেয়েটার একটা রোগ ছিল এবং সে অনেক খারাপভাবে ইনফেক্টেড হয়েছিল, সে ধীরে ধীরে মারা যাচ্ছিল। তখন সোলজারটা বলে, তুমি এখন এখানে কি করছো? চলো আমাদের সাথে চলো। তখন মেয়েটা তার ঘা দেখিয়ে বলে, আমি তার বেশি দিন বাঁচবো না, তোমরা এখনো আমার জন্য এখানে কেন আছো? দুজন দুজনের উপর অনেক রাগ ছিল, কারণ তাদের জন্যই বাকি সোলজাররা মারা গিয়েছিল। কিন্তু এখানে সেই সোলজারটা সেই মেয়েকে একা ফেলে যেতে পারছিল না এবং তাকে জোর করে তার সাথে নিয়ে যায়। তো এখানে আমরা একটা সিন দেখতে পাই যেখানে চশমা পরা লোকটি ছিল, যাকে স্যান্ডবক ক্রিয়েচারে আটকে থাকা গাড়ি থেকে নিয়ে এসেছিল। সে কেন জানি স্যান্ডবকের অনেক কাছের হয়ে গিয়েছিল, কেন জানি সে স্যান্ডবকের সাহায্য করার জন্য উঠে পড়ে লেগেছিল। তাই সে যাকে সামনে পাচ্ছে তাকেই বলছে যে তাদের টিমে এসে পড়েছে। ভাই, আমি এমন মানুষ জীবনও দেখিনি। সেই লোকটাকে বলে, চলো আমরা দুজন মিলে ইকে খুঁজি এবং স্যান্ডবককে দিয়ে দিই। তখন সেই লোকটি বলে, তুমি কি পাগল হয়ে গেছো? আমরা কেন একে খুঁজবো? কেন জানি সেই চশমা পরা লোকটি অনেক বেশি কনফিডেন্ট ছিল যে স্যান্ডবক তাকে অনেক হেল্প করতে পারে। তখন সে যাকে সামনে পাচ্ছে তাকেই বলে যে তার টিমে এসে পড়তে। এরপরে আমরা স্যান্ডবককে দেখতে পাই যে MS2 এর সাথে কথা বলছিল। তখন MS2 স্যান্ডবককে বলে, আপনার কি মনে হয় আমরা একে খুঁজে পাবো? তখন স্যান্ডবক বলে, তোমরা তো একটা কাজও ঠিকমতো করতে পারো না, তোমাদের থেকে তো মানুষরাই ভালো, দেখো তারা কত লয়ালি কাজ করছে। এরপর সে MS2কে MS3 এবং MS4 এর কথা বলে। MS2 বলে, ঠিক আছে আমি তাদের খুঁজে নিয়ে আসছি। কিন্তু এরপরে স্যান্ডবক বলে, তাদেরকে খুঁজে মেরে ফেলো, তারা আমার আর কোনো কাজেরই না। এ কথা শুনে তো MS2 প্রচণ্ড ভয় পেয়ে যায় যে তাদের দুজনের তো কোনো দোষই ছিল না, তো কেন সে তাদেরকে মারতে চাচ্ছে। সিন এরপর কিম, ইয়ং আর হানিয়ের উপর শিফট হয়ে যায়। তারা সবাই স্টেডিয়ামে পৌঁছাতে গিয়েছিল, কিন্তু তারা একটা সুযোগ খুঁজছিল কিভাবে স্টেডিয়ামের মধ্যে প্রবেশ করা যায়। এরপর আমরা দেখতে পাই যে সব মানুষ ধীরে ধীরে চার্চের ভিতরে জড়ো হতে থাকে। তখন সেখানে ফাদারও ছিল। তারা সবাই একে অপরকে জিজ্ঞেস করে, খাবার কোথায়? এখানে কোথায় খাবার আছে আমাকে বলো, আমরা তো কোনো খাবারই দেখতে পারছি না। তখন ফাদার ধীরে ধীরে বুঝতে পারে যে সব মানুষরা এখানে জড়ো হচ্ছে, কিন্তু সে কোনো জায়গায় সোনমাকে দেখতে পায় না। তখন সে সেখান থেকে বাইরে যায় সোনমাকে খোঁজার জন্য। তখন সেখানে থাকা সোলজাররা তাকে যেতে বাধা দিচ্ছিল। তখন ফাদার বলে, তোমরা কি এখন সবাইকে বন্দি করতে চাচ্ছ? দেখো আমরা কিন্তু আগে থেকে অনেক কষ্ট সহ্য করে আসছি। তখন সোলজারটা বলে, না আমরা এখানে কাউকে বন্দি করতে চাচ্ছি না, বরং আমরা এখান থেকে সবাইকে বের করতে চাচ্ছি। প্লিজ এখান থেকে বের হয়েও না, কারণ আমরা তোমাকে হেল্প করতে পারবো এবং তুমিও আমাদেরকে হেল্প করতে পারবে। এখন আমরা সব মানুষদেরকে বের করতে চাচ্ছি এখান থেকে। কিন্তু ফাদার তো অনেক বেশি টেনশন হয় সোনমাকে নিয়ে, তাই সে সেখান থেকে কোনোভাবে বের হওয়ার চেষ্টা করছিল। সিন তারপর ডক্টর ইমের কাছে শিফট হয়। সে খুব খারাপভাবে MS3 এর বডি থেকে সিরামটা বের করতে থাকে, যেখানে MS1 এর ব্লাড রয়েছে। সে ফাইনালি সিরামটা বেরও করে ফেলে। তখন সেখানে সার্জন থাক দেখতে পায় যে MS3 এর ঘা অনেক তাড়াতাড়ি ভরে যাচ্ছে। তখন ডক্টর ইম বলে, এটা অনেক বড় একটা সিক্রেট যেটা আমি MS3 এর বডিতে রেখেছিলাম। এখানে সার্জন থাক প্রথমবার ইমকে বলে, স্যান্ডবকের যে মেয়ে আছে সে যদি কাউকে টাচ করে তাহলে সে মনস্টার হয়ে যায়। আর এই কথা শুনে ডক্টর লিম খুবই অবাক হয়ে যায় এবং সে ভাবতে থাকে
যে এটা অনেক বড় একটা আবিষ্কার, যে একজন মনস্টারের বাচ্চা এত পাওয়ারফুল হতে পারে যে সে কাউকে টাচ করলেই সবাই মনস্টার হয়ে যাবে, কারণ উইদাউট এনি সিমটম। এটা তার আবিষ্কার করা অনেক বড় একটা মিরাকেল ছিল। আর ডক্টর লিম সব সময় একজন মনস্টার হতে চাইতো, তাই সে এই কারণে সার্জেন্ট থাকের সাথে বিশ্বাসঘাতকতা করে। যেহেতু সে সব সময় একজন মনস্টার হতে চাইতো, তাই সিরামটি সে নিজে গিলে ফেলে যাতে সে একজন মনস্টার হতে পারে। এসব দেখে তো সার্জেন্ট থাক ডক্টর লিমকে অনেক মারতে থাকে এবং সিরামটি তার গলার থেকে বের করে আনতে চায়। এরপরে সিনে আমরা সে চশমা পরা ছেলেটি এবং তার সাথে রুমে যে লোকটি ছিল তাকে দেখতে পাই। তাকে একটা লোক সেই রুমের পিছন থেকে ধরে ফেলেছিল। সেই লোকটা যখন সবার দিকে তাকায় তখন সে দেখতে পায় যে সব লোক অনেক খারাপভাবে তার দিকে এগিয়ে আসছে। এরপরে সে দেখতে পায় যে তার আশেপাশের সব মানুষরা মনস্টার হয়ে গিয়েছে, অর্থাৎ সে এখন একা মানুষ আর তার পাশে সবাই মনস্টার। তখন আপনারাই চিন্তা করে দেখুন, এই জায়গায় যদি আপনারা থাকতেন, আপনাদের চারপাশে শুধু মনস্টার আর আপনি একা মানুষ, তাহলে আপনার কেমন লাগবে? কমেন্টে অবশ্যই জানাবেন। এখন আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম যে ছোট্ট কিমকে মনস্টার বানিয়ে ফেলেছিল। এখন তার সব মানুষের প্রতি রাগ জন্মেছে, তাই সে যাকে পাচ্ছে তাকেই মনস্টার বানিয়ে ফেলছে। আর এই ভয়টা তার মা অর্থাৎ ইকিয়ং এর মধ্যে ছিল। এখন তার সামনে যে লোকটি ছিল তার মাথায়ও সে হাত রেখে দেয় এবং তাকে মনস্টার বানিয়ে ফেলে। এরপরে সিন শিফট হয় হানির কাছে। সে স্টেডিয়ামের ভিতরে চুপি চুপি চলে গিয়েছিল, কিন্তু তাকে কোনো সার্ভাইভার দেখতে পায় না, কিন্তু কিছু সোলজাররা তাকে দেখতে পায়। তাকে দেখে সোলজাররা তাদের সাথে যেতে বলে। তখন হানি বলে, তুমি কি আমাকে ডেকেছো? তখন হানি তাদের পিছু পিছু যেতে থাকে। তখন সে সার্জেন্ট থাককে দেখতে পায়। তখন সার্জেন্ট থাক কোনো অফিসারের সাথে কথা বলছিল। সার্জেন্ট থাককে দেখে হানি বলে, আরে আপনি সেই রাগী অফিসারটা, তাই না? তখন সার্জেন্ট থাক কিছু বুঝতে পারছিল না যে এই মেয়েটা কি বলতে চাইছে। তখন হানি তার কানে কানে বলে, আপনি কি সার্জেন্ট কিম এবং ইয়ংকে চিনেন? তার মুখ থেকে সার্জেন্ট কিম এবং ইয়ং এর কথা শুনে তো তার চোখ থেকে পানি পড়ে যায়। একমাত্র সেই দুজন সার্জেন্টই ছিল যাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। তারা প্রায় ভেবেই ফেলেছিল যে তারা মারা গিয়েছে। তো ফাইনালি তারা ফিরে এসেছে তাদের মিশন থেকে। তো এরপরে দেখানো হয় সার্জেন্ট থাক স্যান্ডবকের কাছে যায় এবং তার মেন উদ্দেশ্যই ছিল তার ধ্যান অন্যদিকে নিয়ে যাওয়া, কারণ সে যাতে দেখতে না পারে যে তারা দুজন অর্থাৎ ইয়ং এবং কিম ভিতরে আসছিল। এবং অন্যদিকে হানি সার্জেন্ট কিম এবং ইয়ংকে স্টেডিয়ামের ভিতরে আনে। আর অন্যদিকে সার্জেন্ট থাক স্যান্ডবককে বিভিন্নভাবে তার কথায় ফাঁসাতে থাকে, এই বলে যে ডক্টর লিম তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। সে তো এটাই জানে না যে তার ব্লাড থেকে MH123 এসব তৈরি করা হয়েছে। সার্জেন্ট থাক আরও বলে, আমি তো তোমাকে অনেক স্মার্ট মনে করেছিলাম, কিন্তু তুমি তো তার থেকে অনেক বোকা। আমি তো তোমাদের টিমে জয়েন হতে চেয়েছিলাম, কিন্তু তোমার টিমের লোকেরা এত বিশ্বাসঘাতক, তাই আমি তোমাদেরকে আর কখনো জয়েন করতে পারবো না। কিন্তু এর আগে স্যান্ডবকের মনে হয়েছিল যে হয়তো সার্জেন্ট কিম তাদের টিমে জয়েন হতে পারে, কারণ সে ধীরে ধীরে মনস্টারে পরিণত হচ্ছিল। সিন শিফট হয় সার্জেন্ট কিমের কাছে। সে চিন্তা করছিল যে সে এখন সার্জেন্ট থাকের সাথে দেখা করবে। সে তার সাথে দেখা করার জন্য অধীর আগ্রহে ছিল। সে স্মোক করতেই যাবে, তখন সার্জেন্ট থাক সেখানে আসে। দুজন একে অপরকে দেখে প্রথমবার সেলিউট করে, কিন্তু পরে দুজনই খুব ভয়ঙ্করভাবে ইমোশনাল হয়ে যায়। এই সিনটা খুবই ইমোশনাল ছিল, কারণ সার্জেন্ট থাক তো ভেবেই রেখেছিল যে সার্জেন্ট কিম হয়তো মারা গিয়েছে, সে আর কখনোই ফিরে আসবে না। যেহেতু তারা দুজনই এখন সোলজার, তাই তারা দুজন দুজনকে জড়িয়ে তো ধরবে না, কিন্তু দূর থেকে দাঁড়িয়ে একে অপরের সাথে কথা বলছিল। তখন সার্জেন্ট কিম লকেটগুলো সার্জেন্ট থাককে দিয়ে দেয়। এগুলো তাদেরই লকেট ছিল যারা সেই মিশনে মারা গিয়েছিল। তখন সার্জেন্ট কিম বলে, আমাদের আপনার কথা মেনে নেওয়া উচিত ছিল, আমাদেরকে একসাথে যাওয়াই উচিত হয়নি। সে সেই সোলজারটির কথাই বলেছিল যে মেডিসিন আনতে গিয়েছিল। তখন সার্জেন্ট থাক সার্জেন্ট কিমকে বলে,
আমি তো মনস্টার হয়ে যাচ্ছি, আমার ভিতরেও সিমটম দেখা দিচ্ছে। তখন সার্জেন্ট কিম বলে, আপনি মনস্টার হয়ে গেলেও আমাদের কাছে কোনো সমস্যা নেই। এরপর সার্জেন্ট থাক হানির বিষয়ে বলতে থাকে যে হানি সার্জেন্ট থাককে বদলোক বলেছিল। সার্জেন্ট থাক আরও বলে, আচ্ছা আমি যখন মনস্টার হয়ে যাব আমি কী ধরনের মনস্টার হব? আমি কি মানুষদের ক্ষতি করব? তখন সার্জেন্ট কিম বলে, আপনি এসব কি বলছেন? আপনি তো একজন সোলজার, আপনি কখনোই কারো ক্ষতি করবেন না। ইভেন আপনি মনস্টার হয়ে গেলেও আপনি আমাদের সিনিয়রই থাকবেন। এর পরের সিনে আমরা ইয়নসু, ইউনিয়ক এবং ইউনকে দেখতে পাই, যারা ধীরে ধীরে স্টেডিয়ামের দিকে এগিয়ে যাচ্ছিল। তারা হাঁটছিল, তখনই ইউনের হঠাৎ করে ইলিউশন হতে থাকে। সে হঠাৎ করে বিভিন্ন ধরনের আওয়াজ শুনতে থাকে এবং এক জায়গায় এসে দাঁড়িয়ে যায়। তাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ইউনিয়ক তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? এবং তার দিকে এগিয়ে আসছিল। তখন ইউন বলে, থ্যাংক ইউ তোমাকে ফিরে আসার জন্য। আমি অনেক খুশি হয়েছি যে তুমি ফিরে এসেছো। এসব কথা শুনে ইউনিয়ক বলে, তুমি যদি আমাদের সাথে যেতে চাও আমাদের ফালতু টাইম ওয়েস্ট করো না। তখন ইউন কিছু জবাব দেয় না আর ইউনিয়ক সেখান থেকে চলে যায়। কিন্তু ইয়নসুর একটু সন্দেহ হয়। সে ভাবতে থাকে কিছু তো একটা হয়েছে, সামথিং ওয়েন্ট রং। তারপর সে ইউনকে বলে, তোমার কি শরীর খারাপ হয়েছে? আমি কি তোমাকে কোলে করে নিয়ে যাব? কিন্তু ইউন তো সব কিছুই মানা করছিল। ইউন বলে, আমি এখানেই থাকতে চাই, তোমরা চলে যাও, আমি এখানে আছি। তুমি আবার যখন ফিরে আসবে তখন আমাকে এখানেই পাবে। আমাদের দুজনের জার্নিটা অনেক সুন্দর ছিল। আমি সব সময় তোমাদেরকে মিস করব। তোমরা একটু সামনে গেলে স্টেডিয়াম দেখতে পারবে। সেখানে গেলেই তোমরা গ্রিনহোম অ্যাপার্টমেন্টের মিস চা এবং ছোট্ট কিম ইয়নসুকে দেখতে পারবে। তারা তোমাকে দেখে অনেক খুশি হবে। তখন ইয়নসু চিন্তা করছিল যে ইউন ধীরে ধীরে মনস্টারে পরিণত হচ্ছে, তাই সে আগে যেতে চাচ্ছে না। ইয়নসু ইউনকে বলে, তুমি বেশি টেনশন করো না, আমি সেই পাগলটাকে ফিরে নিয়ে আনবো। অর্থাৎ সে বলতে চাচ্ছে ইউনের ভাইকে সে ফিরিয়ে নিয়ে আসবে। এই বলে সে সেখান থেকে চলে যেতে থাকে এবং রাস্তার মাঝখানে সে ইউনিয়কের সাথে কথা বলতে থাকে। সে তাকে বলে, তুমি কি কিছু জানো যে কি হচ্ছে? তখন ইউনিয়ক বলে, আর এগুলো তো কোনো ব্যাপারই না, সেও মনস্টার হয়ে যাচ্ছে। ভালোই হয়েছে, আমরা দুজন তো মনস্টারই, তাহলে সেও মনস্টার হয়ে যাবে, এটাই তো ভালো। তখন ইয়নসু বলে, তুমি ওর সম্পর্কে এমন কিভাবে বলতে পারো? সে তো তোমার বোন। তখন ইউনিয়ক বলে, আর সে তো তোমার গার্লফ্রেন্ডও। এ কথা শুনে ইয়নসু প্রচণ্ড রাগ হয়। তখন সে তার কলার ধরে এবং তাকে চ্যালেঞ্জ করে যে সে একদিন অবশ্যই তাকে ইউনের কাছে নিয়ে যাবে। আর সে তাকে আরও বলে, তুমি এগুলো ইচ্ছা করে তো করছো না, এমন তো না যে তুমি তোমার ফিলিংসগুলো প্রকাশ করছো না বা তুমি আমাদের সাথে মিথ্যা কথা বলছো। কিন্তু এসব কথায় তো ইউনিয়কের কোনো এফেক্টই পড়ছিল না, তার ভিতরে তো কোনো ফিলিংসই নেই। এরপরে তারা দুজন স্টেডিয়ামের উদ্দেশ্যে যেতে থাকে। সে দেখছিল আশেপাশের সব মানুষরা কিভাবে মনস্টারে পরিণত হয়েছে এবং কিভাবে তারা দেওয়ালের সাথে লেগেছিল। সে তারপর দৌড়ে তার বাকি সার্জেন্টের কাছে যেতে থাকে। এরপরে সিনেমিস চাকে দেখতে পাই, সে তার বাচ্চাকে খুঁজছিল, অর্থাৎ কিমকে খুঁজছিল। সাথে সাথে আমরা চিফের মেয়েকেও দেখতে পাই, কিন্তু তারা সেই রুমে চলে যায় যেখানে অনেকগুলো মনস্টার ছিল। তখন তারা ইকে দেখতে পায়। ইকে দেখে তো চিফের মেয়ে অনেক ভয় পেয়ে যায়, কিন্তু মিস চা ভয় পায় না। সে ইকে বলে যে কিম কোথায়? তখন সেখানে তাদের সামনে এক টাইপের স্লাইমি মনস্টার আসে, আর সেটার কেউ না, সেটা কিম। তো তাদের দুজনকে মনস্টার বানানোর আগে সেই গ্রিন টাইপের স্লাইমি মনস্টারটা তার হাত পেঁচিয়ে ধরে। এখন জানি না তোমাদের মনে আছে কিনা, সিজন 1-এ যখন ছোট্ট কিম একটা আলমারিতে লুকিয়েছিল, তখন কেউ একজন তাকে মনস্টার বানাতে আসছিল। তখন সেই স্লাইমি মনস্টারটাই কিন্তু তাকে বাঁচিয়েছিল। এখন সিজন 3-এও আমরা একই টাইপের মনস্টারকে দেখতে পাচ্ছি। স্লাইমি মনস্টারটা তখন তাদের প্রাণ বাঁচিয়েছিল, তাই তার বোন তাকে বলেছিল যে হয়তো সে তাদের বাবা হতে পারে। এখন সিজন 3-এ যখন কিমকে মনস্টার বানানো হয়েছে,
তখন সে তার বাবার মতোই মনস্টার হয়েছে। সে ইকে বোঝাতে থাকে যাতে সে তাদের দুজনকে মনস্টার না বানায়। এখন মিস চা তাকে দেখে রিকগনাইজ করতে থাকে এটাই হয়তো তার ছেলে। তার ছেলের মনস্টার ফর্ম সামনে দেখে সে তো তাকে আদর করতে থাকে, কিন্তু সে তো একটা স্লাইমি মনস্টার ছিল, তাই সে স্লাইম হয়ে নিচে পড়ে যায়। কিন্তু তখন সেখানে স্যান্ডওয়াক এসে পড়ে। তখন মিস চা স্যান্ডওয়াকের সাথে কথা বলতে থাকে যাতে সে এখানে কোনো সিন ক্রিয়েট না করে। তখনই ছোট্ট কিম মনস্টার ফর্মে এসে সবাইকে বলতে থাকে স্যান্ডওয়াক যেন ইয়ের কোনো ক্ষতি না করতে পারে। তখন মিস চা তার সামনে এসে বলে, তুমি আমাদেরকে কিভাবে ভুলে যেতে পারো? তোমার কি মনে নেই তুমি আমার মেয়েকে বাঁচিয়েছিলে? তখন আমাদের সিজন 1-এর ফ্ল্যাশব্যাক দেখানো হয়। স্যান্ডওয়াকের অবস্থা খুবই খারাপ ছিল, কিন্তু তারপরেও সে মিস চায়ের মেয়েকে নিয়ে আসে। সে তাকে থ্যাংক ইউ জানায় তার মেয়েকে নিয়ে আসার জন্য। কিন্তু এখন তাকে কে বুঝাবে যে এটা স্যান্ডওয়াক না, এটা পিয়নের মনস্টার। তো এখন স্যান্ডওয়াক তার টেন্টিকলস বের করে ইকে বলতে থাকে, দেখো এখন পালিয়ে যাওয়ার পানিশমেন্ট কতটা ভয়ানক হতে পারে। তখন সে সাথে সাথে মিস চাকে তার টেন্টিকলসের সাহায্যে মেরে ফেলে। তখন কিম এসব দেখতে থাকে এবং সে মিস চায়ের কাছে আসে, তাকে উঠাতে থাকে। তার মাথা হয়তো কাজই করছিল না যে মিস চা এখন আর নেই, সে মারা গিয়েছে। আর তার বাবার এসব কাজ দেখে এই তো প্রচণ্ড রাগ হয় এবং চিৎকার করতে থাকে। এত জোরে জোরে চিৎকার করার কারণে সে যাকে যাকে মনস্টার বানিয়েছিল তারা সবাই স্যান্ডওয়াকের সামনে এসে পড়ে এবং তাকে ঘিরে ফেলে। এখন স্যান্ডওয়াক কি বাঁচতে পারবে? তা জানতে হলে অবশ্যই আপনাদের পরের এপিসোডটি দেখতে হবে। আর পরের এপিসোডটি দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করবেন। এই ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটিকে একটি লাইক করবেন। তো আজকের জন্য এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।